তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একটি 8 নম্বরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটি আছে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুব সহজ সরল ভাষায় নোটসটি লেখা আছে, আশা করি তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা নোটসটি দেখে নাও এবং অল্প অল্প করে মুখস্থ করো, লেখো। অবশ্যই যদি পরীক্ষায় আসে অবশ্যই নোটসটি লিখে আসতে পারবে। ভূমিকা, তোমাদের নোটস লেখার ক্ষেত্রে প্রথমেই একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখতে হয়। আমি কি লিখেছি তোমরা দেখে নাও। দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং বিকাশ মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের দ্বারা সুলতানি শাসনের সূচনা হয়, যা 1526 খ্রিস্টাব্দে মুঘল শাসনের অবসান পর্যন্ত টিকে থাকে। অর্থাৎ কি 1206 খ্রিস্টাব্দে বা 1206 খ্রিস্টাব্দে কিন্তু কুতুবউদ্দিন আইবক, এই কুতুবউদ্দিন আইবকের দ্বারা কিন্তু সুলতানি শাসনের সূচনা হয়েছিল। সুলতানি শাসন শুরু হয়েছিল তাহলে কত সাল থেকে? 1206 খ্রিস্টাব্দ থেকে বা 1206 সাল থেকে। কুতুবউদ্দিন আইবকের দ্বারা কিন্তু এই সুলতানি শাসন, দিল্লির সুলতানি শাসন শুরু হয় এবং শেষ কখন হয়? শেষ হয় 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে অর্থাৎ মুঘল আনুমানিক 1526 খ্রিস্টাব্দ মানে অর্থাৎ মুঘল শাসনের পূর্বে, অর্থাৎ পূর্বের সময়কাল পর্যন্ত কিন্তু এই দিল্লির সুলতানি শাসন স্থায়ী হয়। এর পরবর্তী নোটসটি তোমরা দেখে নাও। দিল্লির সুলতানরা মুসলিম শাসক হলেও তাদের শাসন কাঠামো এবং রাষ্ট্র পরিচালনার নীতি শুধু ধর্মীয় ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নীতির সমন্বয়ে গঠিত ছিল। সুলতানি রাষ্ট্রের প্রকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে এবং এই বিতর্ককে দুটি প্রধান মতবাদের প্রভাব দেখা যায়। কি এই দুটি বিতর্ক রয়েছে? এই সুলতানি, দিল্লি সুলতানি রাষ্ট্র বা সুলতানি শাসনকে কেন্দ্র করে দুটি বিরোধী মতামত খাড়া হয়েছে, দুটি বিরোধী মতবাদ বা প্রেক্ষাপট তৈরি হয়েছে। মতবাদ দুটি কি? একটি হচ্ছে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে, অন্যটি এর বিপক্ষে, অর্থাৎ একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে এবং অন্যটি ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে। তোমাদের অর্থাৎ এই ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে যুক্তি দিতে হবে, অর্থাৎ পক্ষে যে সমস্ত বিজ্ঞানীগণ তোমাদের যুক্তি দিয়েছে আমি সেই সম্বন্ধে আলোচনা করেছি এবং ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে যারা যুক্তি দিয়েছে সেসবও যুক্তির প্রসঙ্গ এই নোটসে তোমরা পাবে। অর্থাৎ তোমাদের যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে, তোমাদের এই ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে এবং ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে দুটি যুক্তি লিখতে হবে। এরপর তোমরা নোটসটা দেখে নাও। পয়েন্ট কি আছে দেখতে পাচ্ছ। ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে যুক্তি, যেমনটা আমি বললাম, সরাসরি ঈশ্বর কর্তৃক কিংবা তার প্রতিনিধি হিসাবে যাজক শ্রেণী দ্বারা শাসিত রাষ্ট্রই হলো ধর্মাশ্রয়ী বা দেবতাতান্ত্রিক রাষ্ট্র। সুলতানি রাষ্ট্রের ধর্মাশ্রয়ী চরিত্র সম্পর্কে আর.পি. ত্রিপাঠী, ঈশ্বরী প্রসাদ, এল শ্রীবাস্তব প্রমুখ ঐতিহাসিকগণকে বিভিন্ন যুক্তি প্রদান করেছেন। প্রথমত কি বলা হচ্ছে, প্রথম পয়েন্ট কি দেখে নাও। পক্ষে যুক্তির প্রথম পয়েন্ট, ফতোয়া-ই জাহানদারি গ্রন্থের ভাষ্য। ফতোয়া-ই জাহানদারিতে বারনী বা জিয়াউদ্দিন বারনী লিখেছেন যে ধর্ম ও রাজনীতি পরস্পরের সহায়ক। ধর্ম আর রাজনীতি কি হচ্ছে? পরস্পরের সহায়ক। কে বলছেন? বারনী বলছেন। মন্দ জগৎকে কেবল ধর্মীয় পথেই শুদ্ধ করা যায়। সুলতান এমনভাবে শাসন কার্য পরিচালনা করবেন যাতে কোনো বিধর্মী কোনো বিষয়ে মুসলমানদের উপর প্রভুত্ব করতে না পারে। এরপর বারনীর মতে
তোমরা বাকি নোটসটা দেখে নাও। ইসলামের বিধান কি সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করা শাসকের কর্তব্য। কি বলছে? ইসলামের বিধান কি সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করা শাসকের কর্তব্য। তোমরা জানো যে মুসলমান সম্প্রদায় বা ইসলামী সম্প্রদায় কি হয়, তাদের ধর্মশাস্ত্র কোরআনকে মেনেই কিন্তু তাদের জীবনের দৈনন্দিন কার্য পরিচালনা করে। অর্থাৎ ঈশ্বরের আদেশ বা ঈশ্বরের উপদেশ মেনে কিন্তু বা আইন মেনে কিন্তু তারা জীবন চালনা করেন প্রতিদিনের কাজে, সেটাই ঈশ্বরের আদেশ বলে মনে করেন। তাদের ধর্মশাস্ত্র কোরআনকে মেনে তারা চলে। এর পরবর্তী পয়েন্ট দেখতে পাচ্ছ, খলিফাতন্ত্রের প্রতি আনুগত্য। এই পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও। সুলতানরা নামমাত্র হলেও খলিফাতন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ করতেন। সুলতানরা কি খলিফাতন্ত্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতেন বা সুলতানরা কি খলিফাতন্ত্রে গুরুত্ব দিতেন। অর্থাৎ সুলতানরা খলিফাতন্ত্রকে বেশি গুরুত্ব দিতেন। খলিফার নাম নিয়ে মুদ্রা প্রচলন করা এবং খলিফার এবং খুতবায় খলিফার নাম উচ্চারণ করা শাসকগণ ইসলামী আদর্শের প্রতি তার আনুগত্যের পরিচয় দিতেন। এই আনুগত্য রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। এরপর 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর পক্ষে যুক্তি দেখে নাও, উলেমা তন্ত্রের প্রভাব। উলেমা কারা? উলেমা শব্দের অর্থ হলো ইতিহাসের ভাষায় ধর্মীয় পণ্ডিত। ধর্মীয় পণ্ডিতদের উলেমা বলা হতো। সুলতানি আমলে উলেমাদের, এখানে দেখতে পাচ্ছ ধর্মীয় পণ্ডিত বা ধার্মিক পণ্ডিত, প্রভাব রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। উলেমারা শরীয়তের ব্যাখ্যা দিতেন এবং সুলতানদের নির্দেশনা প্রদান করতেন। বিভিন্ন ক্ষেত্রে উলেমারা ফতোয়া জারি করতেন, যা শাসকদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করত। ফলে উলেমাদের এই প্রভাব সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্রে পরিচয় দেয়। এর পরবর্তী পয়েন্ট অর্থাৎ 4 নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, ধর্মকেন্দ্রিক আইন বিধি। এই পয়েন্টটা তোমরা দেখে নাও। ঈশ্বরী প্রসাদের মতে সুলতানি আমলের আইনগুলি ইসলামীয় ধর্মশাস্ত্রের ভিত্তিতেই তৈরি হয়েছিল। যেমনটা আমি বললাম যে মুসলমান সম্প্রদায় কিন্তু তাদের ধর্মশাস্ত্র কোরআনকে মেনেই চলে। অর্থাৎ তাদের কোরআনকে ভিত্তি করেই কিন্তু আইন ছিল, কোরআনকে মনে করেই কিন্তু এখনও তাদের জীবন পরিচালনা করে। রাজকীয় অনুশাসনের ভিত্তি ছিল শরীয়তের ভাষ্য। রাজস্ব আইনের ভিত্তি ছিল ধর্মের বিধান। অমুসলমান হিসেবে হিন্দুরা জিজিয়া কর দিতে বাধ্য ছিলেন। জিজিয়া কি এক প্রকার কর? জিজিয়া কর দিতে কিন্তু হিন্দুরা বাধ্য ছিলেন। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে শরীয়তের বিধান অনুযায়ী সুলতানি কর ব্যবস্থা গড়ে উঠেছিল। অমুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হতো। অর্থাৎ যারা অমুসলমান ছিল, অর্থাৎ যারা মুসলমান সম্প্রদায়ের ছিল না, যে মুসলমান সম্প্রদায়ের প্রথম শ্রেণীর নাগরিক এবং অমুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য হতো দিল্লির সুলতানি আমলে, শাসন আমলে। এরপর ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে যুক্তি। এই পয়েন্টগুলো বুঝে নেবে। এই ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে যুক্তি, এক্ষেত্রে তোমাদের কি কি পয়েন্ট লিখতে হবে তোমরা দেখে নাও। মোহাম্মদ হাবিব, KM আশরাফ, সতীশচন্দ্র, ডক্টর মুজিব, ডক্টর নিজামি, ইশতিয়াক হোসেন কুশিরি প্রমুখ ঐতিহাসিকগণ। পরবর্তী দেখে নাও পরবর্তী নোটসটি। প্রমুখ ঐতিহাসিকগণ ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে যে সকল মত প্রদান করেছেন তা হলো নিম্নরূপ। অর্থাৎ নিচে তা আলোচনা করা হলো, তোমরা পয়েন্টগুলো দেখে নাও। প্রথম পয়েন্ট কি আছে বিপক্ষে যুক্তির? জিয়াউদ্দিন বারনির অভিমত বা বারনির অভিমত তোমরা লিখতে পারো। দিল্লির সুলতানদের শাসন পদ্ধতি নিয়ে বিশিষ্ট ইতিহাসবিদ লেখা আছে, তোমরা ঐতিহাসিক লিখতে পারো। জিয়াউদ্দিন বারনি তার রচনায় আলোচনা করেছেন। তিনি বলেন
সুলতানরা বাস্তবে একটি ধর্মনিরপেক্ষ রাজনীতি অনুসরণ করতেন। যদিও তারা বাহ্যিকভাবে ইসলামিক আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করতেন, তবু রাজ্যের শাসন পদ্ধতি মূলত রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হতো। ফলে সুলতানি রাষ্ট্রকে পুরোপুরি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায় না বা বলা যাবে না। এরপর দ্বিতীয় পয়েন্ট বা বিপক্ষে যুক্তির দ্বিতীয় পয়েন্ট দেখে নাও, খলিফার প্রতি বাহ্যিক আনুগত্য। দিল্লির সুলতানরা খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করলেও তা মূলত ছিল প্রতীকী, অর্থাৎ সেরকম বোঝা যেত না, অর্থাৎ ওপর বোঝা যেত। খলিফাতন্ত্রের রাজনৈতিক ক্ষমতা ছিল ক্ষীণ এবং দিল্লির সুলতানরা স্বায়ত্তশাসনের অধিকারী ছিলেন। তারা নিজেদের রাজ্যের শাসক ছিলেন এবং খলিফার নীতি অনুসরণ করা বাধ্যতামূলক ছিল না। এই কারণে সুলতানি শাসনকালে বা সুলতানি শাসনকে খলিফাতন্ত্রের ভিত্তিতে সম্পূর্ণ ধর্মাশ্রয়ী বলা যায় না। এরপর 3 নম্বর পয়েন্ট, উলেমাদের প্রভাব অতিরঞ্জন মাত্র। এই পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও। দিল্লির সুলতানরা ছিলেন ক্ষমতা ও স্বৈরাচারের প্রতীক। কিছু সরকারি পদে উলেমাদের নিয়োগ করলেও তাদের হাতের পুতুল সুলতানরা ছিলেন না। আবার উলেমারাও জানতেন যে দিল্লির সুলতানদের কর্তৃত্ববাদের সঙ্গে আপোষ করতে না পারলে অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে না। অর্থাৎ দিল্লির সুলতানির শাসনে উলেমাদের প্রভাব ছিল গৌণ, অর্থাৎ মুখ্য ভূমিকা পালন করত কিন্তু এই দিল্লির উলেমারা। দিল্লির সুলতানের শাসকরা কি হচ্ছে দেখতে পাচ্ছ, দিল্লির সুলতানির শাসনে উলেমারা প্রভাব ছিল গৌণ, অর্থাৎ উলেমাদের প্রভাব কিন্তু গৌণ ছিল, অর্থাৎ উলেমাদের প্রভাব কিন্তু কম ছিল। শাসকের ভূমিকা এখানে বেশি ছিল, আর উলেমাদের কিন্তু সেইভাবে গুরুত্ব দেওয়া হতো না। দিল্লির শাসনকালে, দিল্লির যে সুলতানি শাসনকালে তখন কিন্তু গুরুত্ব দেওয়া হতো না উলেমাদের। ইলতুৎমিশের আমলে উলেমা শ্রেণী সুলতানকে কঠোর ইসলামীয় আইন প্রয়োগের অনুরোধ জানালে সুলতান তা প্রত্যাখ্যান করেন। আবার মোহাম্মদ বিন তুগলক, পরবর্তী নোটসটি তোমরা দেখে নাও। গিয়াসউদ্দিন বলেন, প্রমুখের আমলে উলেমাদের ক্ষমতা যথেষ্ট হ্রাস করা হয়। এরপর 4 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, শরীয়ত বহির্ভূত নির্দেশ। সুলতানি আমলের বহু নির্দেশনামা শরীয়তের ভাষ্যের বিপরীত ছিল, অর্থাৎ শরীয়তে যা বলা হয়েছে তার আইনের বিপরীত ছিল, তার প্রত্যেকটা কথার বিপরীত ধর্মী ছিল সুলতানি আমলের বহু নির্দেশনামা, অর্থাৎ বহু জিনিস কিন্তু নির্দেশনামা মানে বহু জিনিস কিন্তু সুলতানি আমলে তার বিপরীতটা ছিল। যেমন শরীয়তের বিধান অনুসারে সুদ গ্রহণ নিষিদ্ধ, শরীয়তের বিধানে কিন্তু সুদ গ্রহণকে নিষিদ্ধ করতে বলা হয়েছিল, কিন্তু সুলতানি আমলে বাণিজ্যের প্রয়োজনে সুদ গ্রহণ স্বীকৃত ছিল, কিন্তু সুলতানি আমলে কি বাণিজ্যের প্রয়োজনে সুদ গ্রহণ করত বা সুদ গ্রহণ করতো এই বাণিজ্যের জন্য। ইসলামের বিধান অনুসারে জিম্মি, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা এরা কি জিজিয়া প্রদান করত। জিজিয়া কর প্রদানের বিনিময়ে মুসলিম রাষ্ট্রের বসবাসের অধিকারী হয়েছিল, অর্থাৎ তারা মুসলিম রাষ্ট্রে বসবাসের জন্য কিন্তু জিজিয়া কর প্রদান করতে হতো। কিন্তু সুলতানি আমলে হিন্দুরা নাগরিক হিসাবে বসবাস করা ও সরকারি চাকুরি করার অধিকার পেতেন। এরপর তোমাদের এই নোটসের শেষে একটা উপসংহার বা মন্তব্য লিখতে হয়, তোমরা জানো, বা উপসংহার বা মূল্যায়ন লিখতে হয়, তোমরা জানো। আমি এখানে উপসংহার লিখেছি, তোমরা কি লিখবে তোমরা দেখে নাও। মূল্যায়ন বা উপসংহার তোমরা এইভাবে লিখবে। পয়েন্ট: দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি নিয়ে ধর্মাশ্রয়ী এবং ধর্মনিরপেক্ষ এই দুটি মতবাদে স্পষ্ট পার্থক্য রয়েছে।
যদিও সুলতানরা ইসলামী আইন মেনে চলার কথা বলতেন এবং খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন করতেন, বাস্তবিকভাবে তার অনেক সময় রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কারণে শরীয়ত থেকে বিচ্যুত হতেন। এই কারণে দিল্লির সুলতানি রাষ্ট্রকে পুরোপুরি ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা সঠিক নয়, বরং এটি ছিল এক ধরনের মিশ্র ব্যবস্থা যা ধর্ম ও রাজনীতির মিশ্রণে পরিচালিত হতো। এই ছিল আজকের ক্লাসের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের বড় প্রশ্নের আলোচনা প্রথম অধ্যায় থেকে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে এই নোটসটা ভালোভাবে রেডি করতে পারে পরীক্ষার জন্য, অর্থাৎ পরীক্ষায় যদি আসে ভালোভাবে যাতে লিখে আসতে পারে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।